নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। সাংবাদিকতার জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় যে আমার কিছু জানার প্রয়োজন। আর আমার সহযাত্রী আপনাদেরও কিছু জানার প্রয়োজন। এই যে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অবাধ মুক্ত বাণিজ্য চুক্তি হলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তাতে তাতে আমার কি এবং দেশের কি? ইউরোপের সঙ্গে অবাধ বাণিজ্যে দেশের কি এবং আমার কি? এই বিষয়টি নিয়ে আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আর আমার খুব সৌভাগ্য, আমার সহযাত্রী আপনাদেরও সৌভাগ্য, আমার সঙ্গে আজকে অনুষ্ঠানে রয়েছেন আমার দুই বন্ধু এবং আমার দুই সতীর্থ। সতীর্থ কথাটা আক্ষরিক অর্থ হলো যে একই গুরুর ছাত্র। আমার সঙ্গে আজকে তারা রয়েছেন, তারা দুজনেই একই গুরু বা একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। এই অর্থে যে প্রদীপ গুপ্ত বিজনেস স্ট্যান্ডার্ড কাজুকে কলকাতার প্রাক্তন রেসিডেন্ট, এইটার তার সঙ্গে আমি একদম সত্যি একই জায়গায় পড়াশোনা করেছি ছোটবেলায়। আর জয়ন্ত রায়চৌধুরী অন্য যিনি রয়েছেন ইউএনআই এর নবগঠিত ইউএনআই যিনি এখন এডিটর, সর্বভারতীয় এডিটর। তার সঙ্গে আমি একই কর্মক্ষেত্রে কাজ করেছি এবং জয়ন্ত খুব ভালোই জানে যে আমাদের সেই কর্মক্ষেত্রটাও শিক্ষাক্ষেত্রই ছিল। তো আমি দুই সতীর্থের সঙ্গে আলোচনা করবো আজকে এই বিষয়টা নিয়ে। একই সঙ্গে আরেকটা জিনিস একটু বলে দেওয়া, যেহেতু বাংলাতে এই বিষয় নিয়ে আলোচনা একটু কম হয়। এই টাকা পয়সা সংক্রান্ত সাংবাদিকতা দুটো ধারা আছে। একটা হচ্ছে ইকোনমিক, অর্থাৎ কিনা যার মধ্যে দেশের অর্থনীতি, সরকারের নীতি, মানুষের ভালো মন্দ, সাধারণ মানুষের ভালো মন্দ থাকা না থাকা তার ব্যাপার আছে। আরেকটা হচ্ছে বিজনেস জার্নালিজম, বড় ব্যবসা প্রতিষ্ঠান সেই সংক্রান্ত খবরাখবর। তার দুটো সংযুক্ত, কিন্তু দুটো একই জিনিস নয়। আমাদের আজকে এটাও সৌভাগ্য যে আমাদের সঙ্গে দুজন রয়েছেন, তারা একজন ইকোনমিক জার্নালিজমের এক্সপার্ট, অন্যজন ফিনান্সিয়াল বিজনেস জার্নালিজমে। আমি স্বাগত জানাচ্ছি দুজনকে অনুষ্ঠানে। যদি আমাদের বন্ধু স্বাগত জানানোর কিছু নেই, আমি শুরু করছি জয়ন্তকে দিয়ে। জয়ন্ত, ওই যে কথাটা বললাম যে চুক্তিটা হলো, খুব মোটা দাগে একদম ব্রড আউটলাইন দিয়ে বলতে গেলে কি হলো বলতো, মানে আমাদের কি সুবিধা হবে? জয়ন্ত প্লিজ। ব্রড আউটলাইন এইটা আমরা 12 বছর ধরে চেষ্টা করছিলাম, অনেকদিন ধরেই হচ্ছিল না, আপনি জানেন সেটা। বোধহয় ট্রাম্পের গুতো খেয়ে দুজনেই আলটিমেটলি ঠিক করলো যে আমরা চুক্তিটা সই করব। চুক্তিতে দুটো জিনিস হলো, হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন যা ওখানে গ্রোথ বেশি নেই, বিশেষ ওদের অর্থনৈতিক গ্রোথ হচ্ছে না, যদিও খুব বড় লোক দেশ, কিন্তু এগাচ্ছে না। ওরা মার্কেট খুঁজছিল এবং ভারতবর্ষ ওদের জন্য একটা আইডিয়াল মার্কেট। আর আমাদের জন্য যেটা অসুবিধা হচ্ছিল যে আমরা মিডল ইনকাম একটা নেশন হয়ে গেছিলাম, আমাদের কস্ট অনেক বেড়ে গেছিল। অথচ আমাদের যারা রাইভালস, যেমনি বাংলাদেশ টেক্সটাইলস বেচে ইউরোপে, তারা জিরো ডিউটিতে বেচছিল, কারণ তারা লেস ডেভেলপিং কান্ট্রি, আর আমরা শুল্ক দিচ্ছিলাম, শুল্ক দিয়ে বিক্রি করার চেষ্টা করছিলাম, পারছিলাম। ওদের সঙ্গে শার্ট বা প্যান্ট বানাতে গিয়ে আমরা মার খাই। তো আমরা মোটামুটি আমরাও শুল্ক আমাদের কমে গেল। কনসিকুয়েন্টলি আমরা বাংলাদেশ বা থাইল্যান্ড বা কাম্বোডিয়া বা ভিয়েতনামের সঙ্গে বেশি ভালো করে ইউরোপীয় বাজারে। তো এটা নট অনলি টেক্সটাইলস, যেটা আমাদের বড় ক্ষেত্র, জেমস এন্ড জুয়েলারি হোক কি মেশিনারি ম্যানুফ্যাকচারিং হোক কি ইলেকট্রনিক্স, যেটা আমাদের নতুন ক্ষেত্র, এগুলোতে আমরা একটা লাভবান হব। ইউরোপ কোথায় লাভবান হবে? হাই এন্ড অটোমোবিলস, যেগুলো 15,000 ইউরো অর্থাৎ 16 লক্ষ টাকার বেশি যাদের দাম, সেগুলো বিক্রি ভালো করে করতে পারবে। ছোট মার্কেট ভারতবর্ষে সেটা, কিন্তু একটা গ্রোয়িং মার্কেট, ফাস্টেস্ট গ্রোয়িং বলতে পারেন। গাড়িতে এমনি সাধারণ মারুতি 800 টাইপের যে গাড়ি, সেগুলোর বিক্রি যতটা না বাড়ছে, তার থেকে বেশি বাড়ছে খুবই ক্ষুদ্র মার্কেট মার্সিডিজ বা রোলস রয়েস বিক্রির বাজারটা। কারণ ভারতবর্ষে রোজই একটা করে নতুন মিলিয়নিয়ার তৈরি হচ্ছে, এবং শুধু যে বড় বড় শহর কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে নয়, ছোট ছোট শহর দুর্গাপুর, চণ্ডীগড়, নাসিক, যা ইচ্ছে বলো, অমরাবতী, এসবে বিলিয়নিয়ার রোজই তৈরি হচ্ছে। তো এরা চাইছে তাদের ওয়েলথটা ডিসপ্লে করতে, এবং তারা বড় বড় গাড়ি কিনতে চায়, ইউরোপ সেটা বেচতে চায়। এছাড়া আর একটা দিক আছে আমাদের, সেটা ভাবতে হবে, সেটা হচ্ছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা একচেটিয়া ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ পৃথিবীতে সবকিছু বিক্রি করে, সেটা প্লেন থেকে শুরু করে হোক, হোইটার গান হোক কি ল্যান্ড মাইন হোক, সবই ওরাই বিক্রি করে। ভারতবর্ষ কিছু কিছু তৈরি করে, কিছু কিছু আমদানি। আমাদের যে এখন যে অবস্থা, আমাদের যে ভৌগোলিক অবস্থা, তাতে আমাদের ডিফেন্স বাড়াতে হবে, এবং সেই জন্য আমরা চাইছি যে এরা আমাদের দেশে এসে তৈরি করুক। তো এই প্যাক্টে, এক চুক্তিতে বলতে পারেন, আর একটা
যেটা পর্যায় আছে সেটা হচ্ছে এই জিনিসের এই ব্যবসার বাণিজ্যের কিছুটা আরো প্রতিফলন হবে। তার জন্য সাথে সাথে আর একটা চুক্তি ওরা সই করেছে, সেটা সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ। সেটাতে আমাদের সঙ্গে ওরা বিভিন্ন জায়গায় অ্যান্টি টেরোরিজমে, ডিফেন্সে আমাদের সঙ্গে কোলাবোরেট করবে। একটা সিকিউরিটি অফ ইনফরমেশনের চুক্তির জন্য ওরা এগাচ্ছে, এখনো সই হয়নি, পক্ষ কথা কি করে যখন কোনো টেকনোলজি হবে বা ইন্টেলিজেন্স শেয়ার হবে, আমাদের যে গোয়েন্দা সংস্থা তারা যদি কোনো ইন্টেলিজেন্স দেয় বা ওদের গোয়েন্দা সংস্থা যে ইন্টেলিজেন্স গুলো দেবে সেগুলো যাতে সিকিউর থাকে, আমরা সেটা মিসইউজ না করি বা ওরাও যাতে আমাদের জিনিসগুলোকে মিসইউজ না করে। তো এই সবকটা চুক্তি যদি একসঙ্গে করেন তাহলে বলতে পারেন একটা ভৌগোলিক শিফট হয়েছে। এক তো আমাদের দেশের লোকেদের নিশ্চয়ই একটা সুবিধা হচ্ছে, তার থেকে বড় একটা ভৌগোলিক শিফট হচ্ছে। আর এই শিফটটার মেইন কারণ হচ্ছে ট্রাম্প মহাশয়। ট্রাম্প মহাশয় ইউরোপকে বলে দিয়েছেন তোমার সিকিউরিটি আমি আন্ডার না, রাশিয়ার সঙ্গে লড়ো, ইচ্ছে লড়ো, আমি তোমার সঙ্গে, আমি আমার ব্যাকইয়ার্ড আর্টিকটা আমার গ্রিনল্যান্ড যদি দিয়ে দাও খুব ভালো, সব কি করতে থাকবো। ভেনেজুয়েলা আমার, ল্যাটিন আমেরিকাতে তোমরা কেউ হাত মারার চেষ্টা করো না, ওটা আমার জায়গা। বাকি পৃথিবীতে কে কাকে মারছে খাচ্ছে সেটা নিয়ে আমি অতটা বদার্ড নই। সেই কথাটা ভারতবর্ষও বুঝতে পেরেছে। এবং ভারতবর্ষের যে সবচেয়ে বড় ভয় সেটা হচ্ছে চীন। পাকিস্তান হচ্ছে ছোট ভয়, পাকিস্তান একটা বিরাট বড় প্রবলেম নয়, চীনটা বড় প্রবলেম। এবং সেই চীন দুটো ক্ষেত্রে এক তো বলছে অরুণাচল প্রদেশ গোটাটাই তার, দ্বিতীয়ত আমার কম, তার সি রুটস গুলো যেদিক দিয়ে যাচ্ছে, সাউথ চায়না সি দিয়ে আমরা কোরিয়ায় যাচ্ছি, জাপানে যাচ্ছি, ভ্লাদিভস্টক যাচ্ছি, এবং এরপরে যদি আমরা আর্টিক রুট নিয়ে আমরা ইউরোপে যাই তাহলেও আমরা সাউথ চায়না সি দিয়ে যাব। সেই সাউথ চায়না সিটা কমপ্লিট নাকি তার, এখানে আমাদের কিছু হেল্পেজ চাই, কিছু সিকিউরিটি প্যারামিটার্স চাই। সেই জন্য ইউরোপ একটা বড় দেশ, বড় ভৌগোলিক কেন্দ্র এবং বড় পাওয়ার। এদের মধ্যে ফ্রান্সের আছে ইন্ডিয়ান ওশানেও এবং প্যাসিফিকেও, সেই জন্য এদের একটা ইন্টারেস্ট আছে, প্লাস ওদেরও সি রুট এইগুলোই ওরা ইউজ করে, সেই জন্য ওদেরও একটা ইন্টারেস্ট আছে। এই সবকিছু কারণের জন্য বলতে পারেন এই যে চুক্তিটা হয়েছে এটা বাণিজ্যিক চুক্তি না, এটা একটা ভৌগোলিক পাওয়ার স্ট্রাকচারের চেঞ্জ হয়েছে, একটা বলতে পারেন একটা বিরাট বড় চেঞ্জ হয়েছে। এরপরে যদি ডি ডলার যায়, মানে ইউরোপ এবং ভারতবর্ষ যেটা করছে সেটা যদি ডলারে কেনা বেচা না করে তাহলে আরো বড় একটা চেঞ্জ হতে পারে, কিন্তু তখন আমেরিকা কি বলবে সেটা দেখতে হবে। প্রাথমিক যেটা তোমার বক্তব্য শুনলাম, জয়ন্ত যেটা বলছে যে সেটা আমরা সকলেই জানি যে পিছনে আছে যে ট্রাম্প সাহেবের গত প্রায় 1 বছর 2 মাস ধরে তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন, কাজকর্ম করছেন, শুল্ক ইত্যাদি চাপাচ্ছেন, তার কিছু তো রয়েছে ব্যাকগ্রাউন্ডে। কিন্তু চুক্তি স্বাক্ষরের পর যখন সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল বাণিজ্য মন্ত্রীকে যে ট্রাম্পের কোনো হাতের পিছনে আছে কিনা, উনি উড়িয়ে দিয়ে বলেছেন যে না না, ইট ওয়াজ নট ইভেন ডিসকাসড। আমাদের প্রধানমন্ত্রী অথবা ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা কেউই অবশ্য এটা বলেননি যে ট্রাম্পের জন্য হচ্ছে, বলবেন না। আমরা সবাই জানি যে হ্যাঁ এটা পিছনে অবশ্যই রয়েছে। এবং যেটা জয়ন্ত বললেন খুব গুরুত্বপূর্ণ, যে একটা নতুন ভৌগোলিক বিন্যাস, বাণিজ্যিক বিন্যাস, অর্থনৈতিক বিন্যাস দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। কার্যকর কতটা হবে, কতখানি হবে, অনেক প্রশ্ন অবশ্য রয়েছে, আমার নিজেরও রয়েছে। আমি প্রদীপ গুপ্তর কাছে যাব। প্রদীপ, তোমার প্রাথমিক বক্তব্য আমি শুনি, তারপর নির্দিষ্ট কয়েকটি বিষয়ে যে প্রশ্ন আছে আমি তুলব। প্রদীপ প্লিজ বল। থ্যাংক ইউ সুদীপ্ত। জয়ন্ত, হ্যালো, তোমাকে দিল্লিতে দেখে খুব ভালো লাগছে। ইউরোপ আর ভারতবর্ষের সম্পর্কটা, ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতবর্ষের সম্পর্কটা এই গত কয়েক বছরে একটু ওঠানামা হয়েছে। মানে আমাদের দুটি এই সংগঠনের মধ্যে যে ব্যবসা বাণিজ্য চলে সেটা যে লেভেলেই চলুক না কেন, সাধারণত ইউরোপের সাইডেই একটু ট্রেড ডেফিসিটটা ওদের ফেভারে থাকে। মানে আমরা যত ওদের মাল রপ্তানি করতাম, ওরা তাদের থেকে তার বেশি মাল আমাদের কাছে পাঠাতো। গত 2 বছরে একটা ঘটনা ঘটেছে, ওই আমরা যেহেতু একটু কম দামে কাঁচা তেল, ক্রুড অয়েলটা পেতাম, আমরা রিফাইন্ড প্রোডাক্ট প্রচুর পরিমাণে ইউরোপে এক্সপোর্ট করতাম, এবং সেই জন্য ট্রেড ডেফিসিটটা আমাদের ফেভারে চলে আসে। বেশি নয়, $1.5 বিলিয়ন পার ইয়ার ওই তেলের পরিশোধিত তেল রপ্তানি করার জন্য ইন্ডিয়া ইউরোপের থেকে একটু ট্রেড ডেফিসিটটা পজিটিভে ছিল। এখন তো আমরা জানি যে রাশিয়ান তেল কেনা বন্ধ হয়ে যাচ্ছে,
ফলত ক্লিয়ারলি এই নেচারটা আবার কিন্তু চেঞ্জ করে যাবে পুরনো অবস্থায়। পুরনো অবস্থায় মানে হচ্ছে ইউরোপীয় মাল তারা আমাদের এখানে পাঠাবে, আমরা ওদের এখানে আমরা ওখানে জিনিস বিক্রি করবার চেষ্টা করব। দুটি সংগঠনের দুটি এই পার্টির কিন্তু পরিচয় সম্পূর্ণ আলাদা। ইউরোপ আমাদের কাছে হাই কোয়ালিটি প্রিমিয়াম লাক্সারি বা সেমি লাক্সারি জিনিসের বিক্রেতা। আমাদের মনের মধ্যে যতই জ্যাগুয়ার গাড়ি থাকুক, একটা মার্সিডিজ বা অডি বা বিএমডাব্লিউ যেন টেকনোলজি বা অন্যান্য দিকে একটু ওপরে। ঠিক সেই রকম আমরা হয়তো অস্ট্রেলিয়ান ওয়াইন খাই, আমেরিকান ক্যালিফোর্নিয়ান ওয়াইনও খাই, কিন্তু ইউরোপিয়ান ওয়াইন একটু ওপরের মাপে। আমরা হয়তো অলিভ অয়েল বা অন্যান্য তেল অন্য দেশ থেকে আমদানি করি, কিন্তু ইউরোপিয়ান অলিভ অয়েল একটু যেন ভালো। সুতরাং ইউরোপের পরিচয় হচ্ছে সেই রকম। আচ্ছা, গয়নাগাটি মানে জেমস অ্যান্ড জুয়েলারির ক্ষেত্রেও এটাও প্রযোজ্য, মেশিনারির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমি মানে কত হাজার বার দেখেছি জানি না, কোনো কোম্পানি ইনিশিয়াল পাবলিক অফারিং করতে শেয়ার মার্কেটে আসছে, তারা বলছে যে আমি এই মেশিনারিটা কিন্তু ইউরোপ থেকে এনেছি, যেটা নাকি ইভেন দক্ষিণ কোরিয়া বা জাপানের থেকেও হয়তো একটু বেটার। এইটা হচ্ছে ওদের পরিচয়। আমাদের পরিচয়টা কিন্তু ঠিক সেরকম নয়। আমাদের পরিচয়টা হচ্ছে একটুখানি বাংলা মিডিয়াম স্কুলে পড়ার ছেলের মতন পরিচয়, লেখাপড়ায় খুব ভালো, খুব কর্মবীর, কিন্তু মানে ঠিক ওই মানে পালিশটা ঠিক বোধহয় নেই। এরা যে জিনিসটা তৈরি করে জিনিসটা ভালো হয়তো, কিন্তু মানে একটু দেখে শুনে কিনো। হ্যাঁ, চকচকে ফল নয়, একটু গায়ে দাগ টাগ লেগে আছে, একটু দেখে জিনিসটা কিন্তু ভালো, কোনো জিনিস ভালো নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটুখানি ওই রকম টাইপের। এদিকে পৃথিবীটা এমন আশ্চর্য জায়গা, এটা জয়ন্তকে নিয়ে আমাদের একটা আড্ডা বসাতে হবে। ট্রাম্প আমাদের ওপরে রেখে গেছে আমরা রাশিয়ান তেল কিনছি কিনা, ইউরোপিয়ান ইউনিয়নের উপরে রেখে গেছে ওরা রাশিয়ার সঙ্গে মিটমাট করছে না বলে। তো এটা ট্রাম্পের কতটা কৃতিত্ব আর পুটিনের কতটা কৃতিত্ব, এটা আমাদের একটু ভেবে দেখার দরকার। কারণ সত্যি রাশিয়া আমাদের তো অনেকদিনকার বন্ধু, তাদের দুম করে ফেলে দেওয়া যায় না। আমরা অবশ্য একটু ইরানের সঙ্গেও কেনা বেচা করি, তাতেও ট্রাম্পের রাগ আছে। তৃতীয় আমার যে বক্তব্য, ট্রাম্প যেগুলি চেয়েছিলেন এই ট্রেড ডিলে কিন্তু অনেকগুলি সেই ক্রিটিক্যাল কম্পোনেন্টই ইমপ্লিমেন্টেড হয়েছে। ট্রাম্প চেয়েছিলেন আমেরিকান গাড়ির ওপরে জিরো বা সেমি জিরো ডিউটি বসানো, আমেরিকান খাদ্যদ্রব্যের উপরে জিরো বা সেমি জিরো ডিউটি বসানো, অন্যান্য আমেরিকান মেশিনারি অ্যান্ড স্টিল, ইন্ডিয়া যেহেতু স্টিল এবং লো এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট আমেরিকাতে রপ্তানি করে, আমেরিকান জিনিসগুলো ভারতবর্ষে এলে সেরকম বসানো হোক। যেরকম আমি ধরো গাড়ির ব্যাটারি, আমাদের এখানে ব্যাটারি চলে 3 বছর, আমেরিকায় ব্যাটারি চলে 10 বছর। উনি চাইছেন সেগুলি কেন ভারতবর্ষে আসবে না। আমরা কিন্তু উনি যেগুলো চেয়েছেন সেগুলি একে পড়িয়েছি, ভালো করেছি, এগুলিতে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আমরা সেখানে যদি সেই বাজারে ঢুকতে পারি এটা বড় ব্যাপার। তাছাড়া শেষে আমি ফেরত যাবার আগে আমি একটা কথা বলি, রিসেন্ট কালের মধ্যে ভারতীয় বিজনেসম্যানরা কিন্তু ইউরোপে অসাধারণ বড় বড় বিজনেস কিনেছেন। লক্ষ্মী মিত্তাল আর্সেলর কিনেছেন, টাটা কোরাস কিনেছে, এবং বিভিন্ন ভারতীয় কোম্পানি তারা ইটালিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে শুরু করে সৌর বিদ্যুৎ চালিত গাড়ির কোম্পানি, গাড়ির ডিজাইন স্টুডিও, সুতরাং ইন্ডিয়ান কোম্পানিরা কিনেছে। সুতরাং আমাদের মধ্যে এই সম্পর্কটা অনেকটা বেড়েছে, কিন্তু এমন একটা প্রাইস রেঞ্জে যেখানটাতে আমরা এখানে সেটাকে লাক্সারি প্রোডাক্ট বলি। ইউরোপরা যেহেতু অনেক উচ্চবিত্ত একটি ইকোনমি, ওরা সেটাকে সবসময় যে লাক্সারি প্রোডাক্ট বলে না। তার কারণ আমরা তো দেখেছি ইউরোপে গেলে হরদম ওই মিডল রেঞ্জ মার্সিডিজ ট্যাক্সি চড়ছি, কথা নেই বার্তা নেই। শুনলাম নাকি একজন, তিনি স্টেট অ্যাসিস্ট্যান্সে থাকেন, তিনি অডি চড়ে দেখা করতে আসেন। তো এগুলো তো আমরা দেখি। সুতরাং ট্রেড ডিলটা একটু আশ্চর্য সেদিক দিয়ে, কিন্তু একটাই আমার দুঃখ, সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় ম্যানুফ্যাকচারিং এর বিশাল একটা গুণ হচ্ছে আমরা স্মল বা মিডল রেঞ্জ গাড়ি যেটা, সেইটা কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্লাস তৈরি করি। হিউন্ডাই বলো, টাটা মোটরস বলো, সুজুকি বলো ইত্যাদি।
সেই জিনিসটার উপরে আমরা কিন্তু ছাড় পাইনি। ওইটাই একটা দুঃখের ব্যাপার, কারণ আমরা কিন্তু খুব কমই ওই খুব বেশি দামের গাড়ি তৈরি করি। ওরা সেই সুবিধাটা নিজেদের জন্য করে নিয়েছে এমন একটা প্রোডাক্ট রেঞ্জে যেখানে আমরা কিছু তৈরি করি না। কিন্তু গাড়ির জগতে তুমি জানো আমি একটু গাড়ি পাগল আছি, পুরনো এবং নতুন। গাড়ির জগতে আমাদের ওই ট্রেড ডিলটা ঠিক নিজেদের মতন হয়নি। বাকিগুলো কিন্তু একদমই ট্রাম্প যেগুলি চেয়েছিলেন সেগুলি আমরা ইউরোপকে এক প্রকার প্রেজেন্ট করেছি। যেগুলি চেয়েছিলেন সেগুলি যে ক্রিটিক্যাল সেটা আমেরিকাও বোঝে, ইউও বোঝে। সেই জন্য তারা ওই জায়গাগুলোতেই ভারতবর্ষে আসতে চায়। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ প্রদীপ। আমি জয়ন্তকে চাইবো যে জয়ন্ত প্রদীপ যেগুলো বললেন সেটা সত্যি মনে রাখার মতো কথা। আমরা সত্যি তো মানে ইউরোপিয়ান প্রোডাক্ট বলতে যে চকলেট বুঝি, ওয়াইন বুঝি, সেগুলো তো আমি ঠিক জানি না অবশ্য যে সেগুলো অর্থনীতিতে কতখানি কন্ট্রিবিউট করে, কতখানি আমাদের সুবিধা হবে, কতখানি ট্রেড ডেফিসিটে মেটাতে সাহায্য করবে। আমি এটা বুঝতে পারি তুমি যেটা বললে আর কি, এটা শুধু একটা ট্রেড ডিল তো না, এটা একটা বিশ্ব বাণিজ্যে, বিশ্ব অর্থনীতির, বিশ্ব ক্ষমতার ভারসাম্যের, এখন তো অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি নতুন বিন্যাস তৈরি করতে চলেছে। সেই দিক থেকে আমি একটু জয়ন্ত মানে তোমার বক্তব্য জানতে চাইবো যে এই ডিলটার পরে বাকি যে সারা পৃথিবীতে বাণিজ্য তো একটা প্রচন্ড টার্বুলেন্স চলছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে কি হবে, আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এই যে টার্বুলেন্সটা চলছে তার উপর কি কোনো প্রভাব পড়বে? মানে ভারতের সঙ্গে যেটা বিরাট বড় একটা এন্টিটি, ইউরোপিয়ান ইউনিয়ন এত বড় এন্টিটি, তারা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে, আগামী দিনে এই ট্রাম্পের তৈরি করে যে টার্বুলেন্স, সেটা তার উপর কি প্রভাব পড়তে পারে, সারা গোটা পৃথিবীতে কি প্রভাব পড়তে পারে? আমি একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝাবার চেষ্টা করি। কালকে রাত্রে একজন বাংলাদেশি সাংবাদিক, তুমিও হয়তো তাকে ভালো করেই চেনো, সে আমাকে ফোন করছিল। সে আগেও ফোন করেছিল 6 মাস আগে কি 1 বছর, প্রায় কোর্সলেটা শুনে ভালো লাগলো। জয়ন্ত কিন্তু প্রদীপ একেবারে চিটাগাঁয়ের ছেলে। দিল্লিতে জন্মেছি, তবে হ্যাঁ আমার বাবা ফরিদপুরের, আমার মা মুর্শিদাবাদের। তো সেদিক দিয়ে কি জানো বলে ইস্ট বেঙ্গল মোহনবাগান মিশ্রণ। তো যাই হোক, টু কাট ইট শর্ট, সেই ভদ্রলোক যেটা যে জন্য ফোন করছিল, সে চাইছিল যে আমি যদি কোনো উকিল তাকে জোগাড় করে ভারতবর্ষে, আগেও ফোন করেছিল এই জন্যে যে মার্জার্স এন্ড অ্যাকুইজিশনে কাজ করে এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে। তখন তাদের ভয় ছিল যে ভারতবর্ষের উপরে শুল্ক আমেরিকা চাপাবে 11%, আর ওদের উপরে চাপাবে 30% মতন। সেজন্য ওখানকার ফ্যাক্টরিগুলো আনকম্পিটিটিভ হয়ে যাবে। এখন আমাদের উপরে শুল্ক এখনো কিন্তু 50% আছে আমেরিকা, কিন্তু ওরা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা সবচেয়ে বড় ওদের জন্য বাজার আমেরিকা ছাড়া, সেই বাজারে আমরা এখন জিরো ডিউটিতে যাব এবং পসিবলি উই উইল বি ফেভার্ড। বড় বড় চেনেরা সবসময় চাইবে যে যে এমন ফ্যাক্টরি থেকে নিতে যেখানে লেবার স্ট্যান্ডার্ডস মোটামুটি একটা অ্যাসিওর্ড লেবার স্ট্যান্ডার্ড আছে, অনেক রকমের এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড আছে। আমরা সবাই জানি আশুলিয়ার ফ্যাক্টরিগুলো দারুণ, কিন্তু তাতে কোনো লেবার স্ট্যান্ডার্ড নেই, তাতে কোনো এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড নেই, ফায়ার সেফটি তো একেবারেই নেই। আমি আশুলিয়াতে সবচেয়ে বড় আগুনের কাছাকাছি আমি বাংলাদেশে গেছিলাম, আমার কাছে সেই জন্য একটা টিনের ঘর, 4 তলা টিনের বাড়ি। এই ক্ষেত্রে তারা চাইছে, তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই চাইছে যে ভারতবর্ষে আসতে, তারা এর আগে ক্যাম্বোডিয়ার দিকে তাকাচ্ছে। তো এই সব ব্যাপার, এটা একটা ভৌগোলিক চেঞ্জ বলতে পারো, ইন দ্য সেন্স কি পুরো টার্মস অফ ট্রেডটা হঠাৎ করে পাল্টে গেল। বাংলাদেশের লো কস্ট লেবার ছিল, সেজন্য বাংলাদেশ হ্যাড বিকাম দ্য টেলার্স টু দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় টেক্সটাইল এক্সপোর্টার বাংলাদেশ হয়ে গেছে। সেটা কি আবার সম্পূর্ণরূপে বদলাবে না, বাংলাদেশ এখনো একটা বড় এক্সপোর্ট জোন থাকবে। কিন্তু ভারতবর্ষের যে তিরুপুর আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, লুধিয়ানা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, সেগুলো আবার জেগে উঠবে। সবচেয়ে বড় আমার নিজের ধারণা, যেটা মানে আমরা যদি ঠিক করে আমাদের কার্ডসটা খেলতে পারি, পশ্চিমবঙ্গ ক্যান এমার্জ অ্যাজ অ্যান অল্টারনেটিভ হাব। কেন? কারণ পশ্চিমবঙ্গে সেই একই স্কিল সেটস আছে যা বাংলাদেশে আছে, সেই একই লেবার কস্ট আছে যা বাংলাদেশে আছে, এবং সেই লোকগুলো অতি কম দামে ভালো কাপড়, ভালো জিনিস তৈরি করতে পারে। আমরা যদি আমাদের রেডিমেড গার্মেন্ট ম্যানুফ্যাকচারারদের অ্যাট্রাক্ট করতে পারি পশ্চিমবাংলায়, কলকাতার বাইরে জোন তৈরি করতে পারি, জোন আছে আমি জানি, ইনফ্যাক্ট
নবান্ন তো একটা ওরকমই টেক্সটাইল জোনের মধ্যেই তৈরি করা হয়েছে। নবান্ন ওয়াজ সাপোজ টু বি এ টেক্সটাইল জোন। তো যাই হোক, আমরা যদি হাওড়াতে, হুগলিতে করতে পারি, তাহলে আমরা উই ক্যান বিকাম ওয়ার্ল্ড ক্লাস এক্সপোর্টার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এটা একটা বিরাট বড় জিনিস। এটা আমার আশা করছি যে তোমার প্রোগ্রামটা কেউ একজন দেখবে, দেখে মমতা ব্যানার্জিকে বলবে। যাই হোক, এছাড়া যেটা দায়িত্ব দিলাম যথাস্থানে, আমি পৌঁছে দিলাম, দায়িত্ব দিন যথাস্থানে, যদি কেউ নাও দেখেন আমি যথাস্থানে পৌঁছে দেবো। দেখিয়ে দিই, কারণ এটা একটা বড় জিনিস পশ্চিমবাংলার জন্য। এটা একটা বিরাট অপরচুনিটি। আমাদের বাংলাদেশ, জানি কিনা জানো না, বাংলাদেশ লেদার এক্সপোর্টস একজন বিরাট বড় প্লেয়ার, অথচ বাংলাদেশে কোনো লেদার নেই। এখান থেকে গরু হেঁটে হেঁটে ওপারে যায়, ওগুলোকে খাওয়া হয়, তার চামড়া দিয়ে ওরা জুতো বানিয়ে বিক্রি করছে সারা পৃথিবীকে। এখন আমাদের পক্ষে একটা মৌকা যে এখান থেকে পশ্চিমবাংলা থেকে আমরা যদি এক্সপোর্ট বাড়াতে পারি টেক্সটাইলসের, লেদার গুডসের, তাহলে বিরাট বড় কর্মসংস্থান হতে পারে। কারণ দিজ আর লেবার ইন্টেন্সিভ এক্সপোর্টস, দিজ আর নট, এগুলো আইটি প্রোডাক্ট নয় যেগুলোতে খুব কম লোক দিয়ে তৈরি করা হবে। জয়ন্ত, চাও একই জিনিস। চাও একই জিনিস, কিন্তু বাংলাদেশ চা বিক্রি করে না। হ্যাঁ, কিন্তু আমাদের এই ডিলে বিরাট সুবিধা হবে। চায়ের যারা রপ্তানি যারা করে, তারা হবার পর থেকে গোটা দশেক ফোন আমার কাছে এসে গেছে, তাহলে কি সত্যি হচ্ছে? আশা করি তাহলে নীলহাট হাউস আরো একটু জেগে উঠবে, এবং আমাদের এখানে যে কোনো প্যাকেজিং কোম্পানি গুলো আছে সেগুলো আরো একটু জেগে উঠবে। তুমি কিছু বলছিলে, বলো। না, আমি যেটা বলছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জয়ন্ত যে কথাগুলি বললো না, ওই আরেকটা আমাদের বোধহয় জয়ন্ত চট্টগ্রামের ছেলে, খুব আনন্দের সঙ্গে বলবে, আরেকটা হচ্ছে মাছের রপ্তানি। মাছ, ও বলছে ফরিদপুর, মুর্শিদাবাদ। আসলে জয়ন্তর জন্য একবার আমার সরকার বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুটকি মাছ নিয়ে গেছিলাম, সেই থেকে আমার ধারণা জয়ন্ত খুব চট্টগ্রাম প্রেমী আর কি। এনেছিলাম শ্যামল দত্ত বলে আমাদের একজন বন্ধুর কাছ থেকে, এবং আনফরচুনেটলি শ্যামল দত্ত ভোরের কাগজের এডিটর, সে এখন বাংলাদেশের জেলে অবস্থান করছে। তার এগেনস্টে বিভিন্ন মার্ডার চার্জ আনা হয়েছে, সেটা আর একটা দুঃখজনক গল্প, সে ছেড়ে দাও। একেবারেই একটা নিরীহ ব্যক্তি, একটা সাংবাদিক, তাকে আননেসেসারিলি ডিস্টার্ব করা হচ্ছে ফর হোয়াটএভার হিজ আইডিওলজিক্যাল অর পলিটিক্যাল বিলিফ। না, যে বাংলাদেশ প্রসঙ্গটা এসে যায়, যেহেতু বাণিজ্য নিয়ে আমরা কথা বলছি এবং ভারত ও বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে তুল্যমূল্য অবস্থান কিছু আছে। প্রদীপ, তুমি যেটা বলছিলে যে আমরা পশ্চিমবঙ্গের কথা, বিশেষ করে জয়ন্ত এটা বলছিল, খুব গুরুত্বপূর্ণ আমাদের দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য। প্রদীপ প্লিজ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের 4টি ক্ষেত্রে বিশেষভাবে এই বাণিজ্যিক এই ট্রেড ডিলটা প্রযোজ্য, যে 4টে কোম্পানি গ্রুপের। একটা হচ্ছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন। চায়ের ব্যাপারে ওরা অনেক রকমের ছাড় দিয়েছে, এবং যে কোনো কারণে ইউরোপের চাটা আমরা ঠিক ডাইরেক্টলি করতে পারি না। সবসময় ওদের কিছু ব্যবসার কোনো গ্রুপ তারা কিনে নিয়ে প্যাকেজিং, ব্লেন্ডিং ইত্যাদি এগুলি করতো। তার কারণ হচ্ছে কাঁচা চাটা, একদম আনপ্যাকেজ চা যেগুলি, সেগুলি কম দামে আমরা রপ্তানি করতে হতো, কম শুল্কে রপ্তানি করতে পারতাম, কিন্তু প্যাকেজ টি হলেই তার উপরে ট্যাক্সটা বেশি থাকতো। সেই ক্ষেত্রে চায়ের যেগুলি আমরা এখন তৈরি করি প্রপার প্যাকেজিং করে, প্রিমিক্স করে, ধরো মশালা চায় লাটে, এইসব জিনিসগুলো, বাবল টি, এগুলি আমরা এখন তৈরি করছি, কিন্তু ইউরোপে পাঠাতে পারছিলাম না। সুতরাং চা যারা উৎপাদন করে, বিশেষভাবে যারা স্পেশালিটি প্যাকড টি, প্রিমিক্স করা টি, তুমি গরম জলে গুলবে, একদম পাঞ্জাবি ধাবার মশালা চায় পাবে। এই যে জিনিসগুলি এখন পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, এদের কিন্তু সত্যি আনন্দের দিন এসে গেছে। দ্বিতীয়ত একটা মনে রাখতে হবে চায়ের ক্ষেত্রে, এই কারণে যেটা জানতে হবে, লেবার ইন্টেন্সিভ। পশ্চিমবঙ্গে অর্ধেকের বেশি উৎপাদন কিন্তু এখন চাষিরা করে, প্লান্টেশন কোম্পানিরা নয়। বড় বড় যে লালবাজার, ডালহাউসি চায়ের কোম্পানি, তাদের উৎপাদন এখন 40-42% দাঁড়িয়েছে। 55% বেশি চা উৎপাদন করে এমন চাষিরা যারা ধান, আলু, ব্রকলি, ফুলকপি, টমেটো ছেড়ে চায়ের গাছ লাগিয়েছে। বছরে বছরে সেটা কাটতে হয় না, তুলতে হয় না, বুনতে হয় না, পুঁততে হয় না। তারা লোকালি বট লিফ ফ্যাক্টরি, মানে কেনা পাতার কারখানা, এক প্রকার ধরো একটি লোকাল ধান কলের মতন তৈরি করেছে। তারা সেই কাঁচা চায়ের পাতাটা নিয়ে গিয়ে ধান কলে প্রসেস করে
অকশনে বিক্রি করে। সুতরাং যদি চায়ের মানে দাবিটা ইউরোপ থেকে বাড়ে, পশ্চিমবঙ্গের এই যারা স্মল টি গ্রোয়ার, ক্ষুদ্র চা চাষি, তাদের একটা বিরাট সুবিধে দাঁড়াবে। আরেকটা প্রচন্ড রকমের মার খেয়েছে পশ্চিমবঙ্গ, সেটা হচ্ছে মাছের উৎপাদনে। আমেরিকায় আমরা জানি জয়ন্ত, আমেরিকার আমাদের এখান থেকে সি ফুডের যেটা প্রিমিয়াম এন্ড, মানে 1 কিলোর ওপরের বেশি চিংড়ি মাছ, হ্যাঁ, ক্রেফিশ যেটাকে বলে বা লবস্টার যেটাকে বলে, সবচেয়ে দামি জিনিসগুলি আমেরিকায় যেত, সেটা বন্ধ হয়ে গেছে। ইউরোপও কিন্তু ওই রকমেরই মার্কেট। সুতরাং ফুড এবং সি ফুড এই জিনিসগুলিকে পাঠানোর উপরে যে শুল্ক কমেছে, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের আগে 3 শিফটে চলতো, এখন 1 শিফটে চলছে কারখানাগুলির, একটা দ্বিতীয় শিফট লাগাবার সুযোগ এসছে। এরা সাধারণত যেটা বললাম, বড় মাপের চিংড়ি, বড় ওজনের ভেটকি, বড় ওজনের পমফ্রেট, এইসব মাছগুলিকে তারা রপ্তানি করে, প্লাস এটা ছাড়াও ইন্ডিয়ান ওশান টুনা এবং অন্যান্য মাছগুলি রপ্তানি করে। এই আরেকটা। 3 নম্বর হচ্ছে মশলা। মশলা মানে হচ্ছে রান্নার মশলা, সব রকমের স্পাইসেস, যেটা পশ্চিমবঙ্গে এখন অনেক চাষিরাই উৎপাদন করছে। এবং 4 নম্বর ইস্পাত এবং ইস্পাতের তৈরি জিনিস, খুব ছোট ছোট জিনিস, গাড়ির দরজার হ্যান্ডেল, তার ভেতরের যে ফ্রেমওয়ার্কটা, দরজার ভেতরে ধাক্কা লাগলে যাতে যারা গাড়িতে চড়তে তাদের যাতে ক্ষতি না হয়, অনেক সময় গাড়ি খুললে দেখবে এদিক ওদিক স্টিলের একটা রেলিং এর মতন লাগানো থাকে। এই যে জিনিসগুলো তৈরি করা, যেগুলি চোখে দেখা যায় না অনেক সময়, এগুলি হচ্ছে ক্রিটিক্যাল কম্পোনেন্ট, সেফটি কেজ, মানে একটা সুরক্ষা বেষ্টিত জায়গায় গাড়ির ভেতরে মানুষে বসে। এই সব জিনিসগুলি, চাকার নাট, এই সবগুলি পশ্চিমবঙ্গে বেশ বড় মাপের তৈরি হয়। আরেকটা কি তৈরি হয় শুনলে আশ্চর্য লাগবে, ওই কাঁটা তার বা স্টিলের তার, যেটা দিয়ে বর্ডার বা ফেন্সিং করানো হয়। এইসব এগুলিতে ফলত পশ্চিমবঙ্গের যে ভ্যালু অ্যাডেড ইস্পাত শিল্প, স্টিলের তৈরি জিনিস যে কোম্পানিগুলি, তারাও খুবই আনন্দিত এই ট্রেড ডিলে। এগুলিতে সত্যি তারা আনন্দিত হবে। কিন্তু অন্যদিকে খাবারের ইউরোপ থেকে যে খাবারগুলি আসবে, তার উপরেও শুল্ক কমেছে। সেগুলি পার্টিকুলারলি যারা এখানে বীজ এবং এক্সোটিক ভেজিটেবলস এর চাষ করে যে কোম্পানিগুলো, এগুলো সবই মানে মিড সাইজ কোম্পানি, বেশি তাদের বিক্রি হয় না। সারা বছরে হয়তো 500 কোটি 550 কোটি এরকম বিক্রি হয়। তারা কিন্তু বা তার নিচে, তারা কিন্তু মার খাবার একটা চান্স আছে। ইউরোপ চা গ্রো করতে পারে না, কিন্তু যেটা বললাম, ইউরোপিয়ান ওয়াইন, ইউরোপিয়ান অলিভ অয়েল, এগুলি আমাদের কাছে ক্রমশ, যেটা বলছি না, ভারতবর্ষে তো বিলিয়নিয়ার তৈরি হচ্ছে, এবং তারা ক্রমশ আমরা দেখছি আমাদের খাবার তেল, কোন তেলে রান্না হবে ঘরে, ডাক্তার বলছে শুনুন, এই বাদাম তেল, ইন্ডিয়ান তেল খাবেন না, অলিভ অয়েল খান না। হাসপাতালে ক্লিনিকে চেম্বারে একই কথা বলা হচ্ছে। এইসব জিনিসগুলির দাম কমলে এগুলি তো আনন্দের ব্যাপার। সুতরাং এই কটি মানে স্পেসিফিক বিজনেসের সেক্টর, এই 4টে সেক্টর বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষভাবে। টেক্সটাইল আমাদের এখানে জানো, যেটাকে হোজিয়ারি বলা হয়, মানে গেঞ্জির কাপড়, আমি আজকে পরে নেই, আমার ওটা ফেভারিট পরবার জিনিস। তিরুপুরের একটা ইমেজ আছে যে টেক্সটাইল হাব, তিরুপুরে কিন্তু তৈরি হয় সবচেয়ে সস্তার হোজিয়ারি প্রোডাক্ট, আর পশ্চিমবঙ্গে তৈরি হয় সবচেয়ে দামি হোজিয়ারি প্রোডাক্ট। আমি একটু বোঝাই। পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজ এবং আরো 2-3টে জায়গায়, খিদিরপুর, মেটিয়াবুরুজ এবং আরো 2-3টে জায়গায় আমরা বাচ্চাদের হোসিয়ারি প্রোডাক্ট স্টিচ করে তৈরি করি। ওই যে বেবি স্যুট পরায়, গরমকালে বেবিদের যে সামার স্যুট পরায়, আমরা ইংরেজি নামগুলি বলছি আর কি, দোকানে ওই নামেই বিক্রি করে, সেলার স্যুট পরায়, এই স্যুট পরায়, সেগুলি বিশ্বাস করবে না, আগে থাইল্যান্ড থেকে আর ভিয়েতনাম থেকে আসতো, এখন আমরা থাইল্যান্ড ভিয়েতনামে রপ্তানি করি। হাই এন্ড হোজিয়ারি প্রোডাক্টের কিন্তু একটা মূল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং এই হাই এন্ড হোজিয়ারি প্রোডাক্ট সেক্টরটার ভ্যালু পশ্চিমবঙ্গে 30,000 কোটি ছাড়িয়ে প্রায় 40,000 কোটি ছুঁই। তিরুপুর তৈরি করে 300 টাকায় 5টা গেঞ্জি, আমরা তৈরি করি একটা চাইল্ড স্যুট যেটার দাম 299 টাকা।
সুতরাং এই হাই এন্ড হোজিয়ারি প্রোডাক্ট ইউরোপের হাই এন্ড মার্কেটের জন্য কিন্তু যথেষ্ট রেলিভেন্ট, এবং সেটার জন্য এখানকার হোজিয়ারি ইন্ডাস্ট্রিরও যথেষ্ট আনন্দিত হবার কারণ আছে। আমার এইটুকুই বলবার। থ্যাংক ইউ প্রদীপ, তুমি এত বিস্তারিত ভাবে বাণিজ্যের খবর রাখো, সেই জন্য আমি তোমাকে অনুষ্ঠানে খুব বিশেষ করে চেয়েছিলাম। তুমি যে কথাগুলো বললে আমি খুব আগ্রহের সঙ্গে শুনলাম। আমি সাংবাদিক হিসেবে এর মধ্যে কতগুলো সেক্টরের সঙ্গে পরিচিত, যার মধ্যে একটা হচ্ছে চা আর একটা হচ্ছে চিংড়ি। এই দুটো আমি একদম পরিষ্কার দেখেছি। মানে এগুলোর সঙ্গে যেহেতু প্রচুর জমি লাগে, এগুলোর সঙ্গে রাজনীতির সম্পর্ক খুব নিবিড় আর কি। আমি চা উত্তরবঙ্গে গিয়ে দেখেছি গত বছরই আর কি, যে ছোট চাষি যারা আগে ফসল চাষ করতো তারা এখন চা চাষ করছেন। এবং এক্স্যাক্টলি তুমি যা বল, ছোট একদম ছোট, মানে বিঘা পর্যন্ত যাবে না, কয়েক কাঠা জমি, মানে 1 বিঘাতে পুরো 15 কাঠা 16 কাঠা জমি, সেখানেও তিনি চা চাষ করছেন। ভাগ করা জমি, 2 ভাইয়ের জমি চা চাষ করছে, সেই চা কিন্তু বাণিজ্যিক ভাবে তিনি লাভ করছেন। চিংড়ির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি জয়ন্ত, তুমি একটা কথা বলেছিলে যে নবান্নের দৃষ্টি আকর্ষণ কর, সেই প্রসঙ্গে বলছি। এই যে শিল্পের কথা প্রদীপ বলছে, যে বাণিজ্যের কথা বলছেন, সবকিছু পিছনে তো একটা মানে এই যে সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য জয়ন্ত একটা রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক বোধ লাগে। আর সেইটা কতখানি, আমি প্রথমে সর্বভারতীয় ক্ষেত্রে একটু বলো, তারপরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি যতটা জানো ততটা যদি একটু বলো জয়ন্ত। সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেইটা না থাকলে বা সেইটা যদি সক্রিয়ভাবে তার অভাব থাকে, তাহলে কিন্তু আমাদের দেশে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে কোনো অগ্রগতি হওয়া খুব মুশকিল। এটা আমি রাজনৈতিক সাংবাদিক হিসেবে খুব ভালোভাবে বলতে পারি। জয়ন্ত প্লিজ, প্রথমে গোটা ভারতের ছবিটা, তারপর পশ্চিমবঙ্গ। না, আমি দুটো জিনিস বিশ্বাস করি, যে সত্যি কথা বলতে সেই ইন্ডাস্ট্রিগুলো সবচেয়ে বেশি ভালো করে যেখানে কোনো রকমের স্টেট ইন্টারভেনশন নেই। স্টেট যে জিরো অ্যাবসেন্ট, সেটা সবচেয়ে ভালো করে। আইটি সেক্টর কি জিনিস সেটা বোঝার আইটি সেক্টর ভারতবর্ষে তৈরি হয়ে গেছিল। কেউ বুঝতে পারতো না, কোনো রুলস বানাতো না, তাই জন্য সেজন্য খুব ভালো তৈরি হয়ে গেছে। এখন সবাই বোঝার চেষ্টা করছে, সবাই জানে এটা একটা বড় লোক সেক্টর, সবাই টাকা নেবার চেষ্টা করছে, সেজন্য খুব বেশি বাড়ছে। এক্সেপ্টিং ইন ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এসইজেড এর সুবিধা কেউ পেয়েছে। এসইজেড টা করাটা সরকার রাজনৈতিক সিদ্ধান্ত। এসইজেড একটা ভুয়া জিনিস। এসইজেড একটা জমিদারি, নতুন নতুন অর্থে জমিদারি। একটা এসইজেড দাঁড় করালাম, আমি সেটা 1 টাকা একর জমি পেয়ে গেছি সরকার থেকে এসইজেড বানাবার জন্য, তারপরে সেখানে আমি ফ্ল্যাটেড ফ্যাক্টরি বানিয়ে বিক্রি করছি এবং লাভ করছি। দিস ইজ জমিদারি, দিস ইজ নাথিং বাট জমিদারি। ওটা ছেড়ে দাও। টু থিঙ্ক দ্যাট এসইজেড ভারতবর্ষে হ্যাজ অ্যাট্রাক্টেড আমি বলছি ইনভেস্টমেন্ট। আইটি সেক্টরের ক্ষেত্রে, আইটি সেক্টরে কোনো ক্ষেত্রে এসইজেড এর সুবিধা তারা পেয়েছে। উদাহরণ দিচ্ছি, আমি যখন কলকাতায় এলাম, তুমি জানোই আমি কলকাতায় ছিলাম, ইন্ডিয়া আমি রেসিডেন্ট এডিটর ছিলাম শেষের দিকে। তো এই যে চাকরিতে আমাকে আমার বস বিজয় যোশী, চিফ এডিটর, বললেন যে দেখো, সাংবাদিকতা তো অফকোর্স করতেই হবে, এবং ওখানকার ইস্টার্ন ইন্ডিয়ার একটু যেটা আমাদের যেটা টিমটাকে সেটাকে চাঙ্গা করতে হবে, কিন্তু তাছাড়া তোমার আর একটা কাজ আছে। সে কাজটা কি? এস্টেট ম্যানেজারের কাজ। আমাদের একটা বিল্ডিং আছে, 8 তলা বিল্ডিং, সেখানে 1 লাখ স্কোয়ার ফিট অফিস আছে, সেটাকে তোমাকে ভাড়া দিতে হবে লোকেদের। এখন আমি হাতি জানি কি করে কোথায় কাকে ভাড়া দেবো, আমি কিছুই জানি না। যাই হোক, দুটো আমাদের ব্রোকার আছে, যেটা সেন্ট্রালাইজ দিল্লি থেকেই অ্যাপয়েন্টেড, বড় বড় ফার্ম। তারাই আমার সঙ্গে এসে দেখা করলো, অ্যাডমিনের লোকের সঙ্গে। তারা বললো আমরা চেষ্টা করছি। তখন কোভিড চলছে, 2021-এ আমি এসেছিলাম, 2024-এ আমি ফেরত গেছিলাম। কিন্তু বিশ্বাস করবে না, তার মধ্যে যেখানে 35% একমাত্র ওই বিল্ডিংটার 35% অকুপাইড ছিল, বাকি ফাঁকা ছিল, একদম ফাঁকা। সেটা আমি যাবার আগে মোটামুটি 80% অকুপাইড হয়ে গেছে। তার কারণ কি? প্রত্যেকটা যেই ভাড়াটে এসছে তাকে আমার সঙ্গে চুক্তি সই করতে হয়েছে, মানে আমি পিটিআই এর প্রতিনিধি হিসেবে আমি সই করেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। তারা বেসিক্যালি আইটি কোম্পানিজ ফ্রম হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এটসেট্রা, যারা কোভিডে দেখলো তাদের লোকজনকে যখন ছেড়ে দিল, ওয়ার্ক ফ্রম হোম করে দিল, তারা সবাই কলকাতায় চলে এসছে। তাদের সঙ্গে কথাবার্তা বলেছে, তারা বলেছে কলকাতায় কাজ করতে পারলে একটু মাইনে কম হলেও চলবে, মাইনে বেশি ইনক্রিমেন্ট না দিলেও চলবে, সেই জন্য তারা কলকাতায় ফ্যাক্টরি তারা নিজেদের এস্টাবলিশমেন্ট করছে। কিছু আমেরিকান কোম্পানি যারা খোঁজ খবর নিয়ে দেখলো যে এখানে এইসব জায়গায় রিয়েল এস্টেটের দাম বেশি, ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লি, গুড়গাঁও, কলকাতায় রিয়েল এস্টেটের দাম অনেক কম, কলকাতায় ভালো ট্রেন ম্যান পাওয়ার আছে, আইআইটি খড়গপুর আছে, আইএসআই আছে, যাদবপুর আছে, তারা এখানে এসে নিজেদের কাজ করছে।
সাথে সাথে আর একটা সেক্টর যেটাতে আগে কোনো স্টেট ইন্টারভেনশন প্র্যাকটিক্যালি নেই, সেটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড টেক অ্যাওয়ে। হঠাৎ করে দেখলাম লেক রোড, যেখানে আমার দাদু এসে ভাড়া ছিলেন 1948 সাল থেকে, বাবা তখন একমাত্র বাবাই চাকরি করতেন দিল্লিতে এবং বুঝতেই পারছো খুবই কষ্ট করেই সংসার চলতো। লেক রোডে সেই পুরো জায়গাটা একটা মধ্যবিত্ত এরিয়া, সেটা হয়ে গেছে আপ এন্ড রেস্টুরেন্ট স্ট্রিট। হিন্দুস্তান পার্ক, যেখানে আমি খুব আড্ডা মেরে বেড়াই, সেখানে আপ এন্ড রেস্টুরেন্ট স্ট্রিট। এই যে ব্যবসাগুলো, এগুলো কিন্তু কোনো স্টেট ইন্টারভেনশন নেই বলেই এগুলো কিন্তু সাফল্য হয়েছে। আমার কথা হচ্ছে যে টেক্সটাইল গার্মেন্ট ট্রেডটাকে ছেড়ে দাও, কোনো রকমের রেগুলেশন করার চেষ্টা করো না, দে উইল ডু মাচ বেটার, দে উইল ফাইন্ড দেয়ার ওয়ে। তোমাকে কোনো ফ্ল্যাটেড ফ্যাক্টরি তৈরি করে দিতে হবে না, না করে দিলে পরে ওরা বানিয়ে নিতে পারবে নিজেদের। জাস্ট লেট দেম বি, জাস্ট ডু নট ট্রাবল দেম। একটা ফ্যাক্টরির সামনে একটা কেউ দাঁড়িয়ে গেল, চারটে ছেলে একটা বাঁশ নিয়ে, গার্মেন্টের ট্রাক এলে পরে টাকা না দিলে যেতে দেবো না, সেইটা করতে দিও না, সেই ফ্রিল্যান্সিংটা করতে দিও না। ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করো, কোনো রুলস অ্যান্ড রেগুলেশন বানিও না বিশেষ। হ্যাঁ, লেবার রুলস রেখো, ফায়ার সেফটি রুলস রেখো, এগুলো রাখো, কিন্তু আদারওয়াইজ ডোন্ট ট্রাবল দেম, দে উইল ফ্লারিশ অন দেয়ার ওন। পশ্চিমবাংলার যে জিও ইকোনমিক সিচুয়েশনটা, তার জন্যই পশ্চিমবাংলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেছে নিয়েছিল, তার জন্যই সুতানুটি ছিল, তার জন্যই ভারতবর্ষের এন্টায়ার টেক্সটাইল ট্রেড উইথ ইস্ট এশিয়া ডিউরিং শেখ ডাইনেস্টি, ডিউরিং পার্ল ডাইনেস্টি ওয়াজ থ্রু বেঙ্গল। তো এই জিনিসটাকে আবার করতে কোনো বড় ব্যাপার না। অল দ্যাট ইউ হ্যাভ টু এনশিওর ইজ ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে, এদিক ওদিক যেখানে সেখানে তখন মারামারি কিছু হবে না, চাঁদাবাজিটা হবে না, দ্যাটস এনাফ। রেস্ট ইট উইল ফাইন্ড ইটস ওন, এটাই আমার ধারণা। ঠিক, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি আসলে পশ্চিমবঙ্গের অভিজ্ঞতায়, সারা ভারতের অভিজ্ঞতায় কিছুটা, পশ্চিমবঙ্গের অভিজ্ঞতায় বিশেষ করে মনে করি যে সরকারকে কিছু করতে হবে, এই কথাটার মানে হচ্ছে সরকার যেন প্লিজ কিছু না করে। অর্থাৎ ওই যে রেন্ট সিকিং ইকোনমি যেটা আমাদের এখানে আছে, কেউ তোলাবাজি বলেন, কেউ সিন্ডিকেট বলেন, সেই অর্থনীতিকে তার মুখটা বন্ধ করে দিতে হবে। কিন্তু সেটা আমাদের এখানে কতখানি করা সম্ভব, তার উপরই রাজনৈতিক ব্যবস্থা কতটা নির্ভরশীল, এগুলো অনেক বড় প্রশ্ন। এগুলো আজকের আলোচনায় সরাসরি আমাদের বিষয় নয়। প্রদীপ কলকাতাতেই সাংবাদিকতা করেন, কলকাতা ভিত্তিক। প্রদীপকে আমি এটা জিজ্ঞাসা করি, আমি জয়ন্তের সঙ্গে বিষয়ে একমত যে রেগুলেশন খুব বেশি দরকার নেই, কিন্তু রেগুলেশন দরকার নেই, সরকারের দরকারটা ওইখানে আছে যে তোলাবাজি সিন্ডিকেটটাও যেন, ওটারও দরকার নেই। সেটাও কি এনশিওর করা যাবে পশ্চিমবঙ্গে প্রদীপ? আমরা যদি এই নতুন বাণিজ্যের সুযোগ, আজকে আমি শুধু বাংলার কথা এখন শেষ পর্যায়ে এসে বলি, বাংলার ছেলে মেয়েরা এই আমাদের রাজ্য যদি এই সুযোগ নিতে চায়, তার জন্য কি আমাদের সরকার, আমাদের রাজনৈতিক ব্যবস্থা প্রস্তুত? প্রদীপ প্লিজ। রাজনৈতিক ব্যবস্থা প্রস্তুত কিনা এটা বলবার জন্য আমি কিন্তু খুব ভুল লোক, কারণ আমি রাজনৈতিক ব্যবস্থা থেকে যতদূর সম্ভব দূরে দূরে থাকি। আমার একটা সবুজ টাই আছে, তার উপরে লেখা ক্যাপিটালিস্ট টুল, কারণ আমি সারা জীবন বিজনেস মিডিয়াতে কাজ করেছি বা বেঙ্গল চেম্বার অফ কমার্সে কাজ করেছি। ক্যাপিটালিস্ট টুল মানে হচ্ছে পুঁজিবাদদের মানে সহকারী। যাই হোক, কিন্তু পশ্চিমবঙ্গে ইন্টারাকশনে যেতে হচ্ছে নিশ্চয়ই রাজনৈতিক, কিন্তু ইন্টারাকশনে গিয়ে একটা বড় পরিবর্তন পশ্চিমবঙ্গে এসছে, সেটা সত্যি কথা দুর্ভাগ্যজনক যে আমাদের বিজনেসের একটা মেজর প্র্যাকটিস হচ্ছে যে আমরা কিন্তু আজকে কাউকে নেব, 4-5 বছর পর তাকে বলবো যে হয় তুমি রিট্রেনিং করো বা তোমাকে আমরা একটা ভিআরএস বা রিটায়ারমেন্ট বা এরকম। এই যে মানে কাজের ব্যাপারে যে লাল ঝান্ডার ব্যাপারটা ছিল পশ্চিমবঙ্গে, সেটাতে তো একটা আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু লাল ঝান্ডার ব্যাপারে পরিবর্তন হলেও পরিকাঠামোর ব্যাপারে পরিবর্তন বিন্দু মাত্র আসেনি, বরঞ্চ আগের থেকে অশান্তি আরো বেড়েছে। এ বিষয়ে কিন্তু এই একটা ব্যাপার আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি যদি আজকে নতুন সিস্টেম করে আমি যদি বলি যে আমি নতুন আইটি নেটওয়ার্ক তৈরি, আইটির একটা ব্যাকবোন তৈরি করব আমার কর্মক্ষেত্রে, সেখানটাতে লোকে এসে বলবে তাহলে আমাদের কি হবে বলুন? তাহলে পাড়ার দুর্গাপুজোতে আপনি নিশ্চয় এবারে 10 লক্ষ টাকা দিচ্ছেন,
আপনি নিশ্চয় অমুকের জন্য এই করবেন। এই যে জিনিসটা পরিকাঠামোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে কোনো নতুন পরিকাঠামো তৈরির ক্ষেত্রে সব বিজনেসম্যানরাই বলেন আমাদের একটা সমঝোতায় আসতে হয়, যেটা অন্য রাজ্যে করতে হয় না। বড় বিস্কিট কারখানা মহারাষ্ট্রায় তৈরি হয়ে যায়, কোনোদিন কাউকে কিছু দেওয়াদেবীর ব্যাপারই নেই। বড় বড় হোসিয়ারি কারখানা যেগুলি বন্ধ হয়ে গেছিল লখনৌতে, সেগুলি চালু করে নেওয়া যায়, সেখানটাতেও কোনো লেনদেনের ব্যাপার নেই। কেন সেখানে করা হচ্ছে? মার্কেটের জন্য, ইত্যাদির জন্য। সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, কেউ বলে না যে আপনি কলকাতা থেকে এসে এখানে কারখানা লাগাচ্ছেন কারণ আপনি এমন একটা জিনিস তৈরি করেন সেখানে এখানে খুব ভালো চলবে, তার মানে তো আপনি অনেক লাভ করবেন, আমাকে কিন্তু সেই লাভের একটা অংশ দিতে হবে। এই জিনিসটা অন্য রাজ্যে অনেকটা কম, পশ্চিমবঙ্গে আমি শুনেছি কিছুটা বোধহয় চালু আছে এরকম একটা প্রথা। কিন্তু এই যে কথাগুলি বললাম, এই যে চায়ের রপ্তানি বা মাছ এবং চিংড়ির রপ্তানি বা অন্যান্য খাদ্যদ্রব্যের রপ্তানি, এমনকি বিস্কিটের রপ্তানি, জ্যাম, জেলি, আমরা তো ফল উৎপাদন করি, আমের রপ্তানি, এগুলির জন্য কিছু তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে পৌঁছতে হবে। আর এইটা আমাদের একটা বিরাট বড় কাজের জায়গা। আমাদের খুব কমই জিনিস আছে যেগুলি আমরা এমন একটা স্ট্যান্ডার্ডে তৈরি করি যেটা ইউরোপিয়ান মার্কেটে গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে আমরা কি সার দিচ্ছি তার উপরে নজর রাখি না, কিভাবে জল ব্যবহার করছি তার উপরে নজর রাখি না, কিভাবে আমরা আমাদের কর্মচারীদের বিভিন্ন রকমের সেফটি এবং হাইজিনিক ইকুইপমেন্ট পড়াচ্ছি তার উপরে নজর রাখি না, এবং কিভাবে প্যাকেজিং করছি তার উপরে নজর রাখি না। এটা সারা ভারতবর্ষেই আমরা কম নজর রাখি, পশ্চিমবঙ্গে যেন একটু বিশেষভাবে কম নজর রাখি। মিষ্টির দোকানে যেটা পরিবেশ থাকে পেছনে কারখানাতে, আমি তো সব মিষ্টির দোকানের কারখানাতে বিভিন্ন লেখালেখির জন্য যাই, কারণ সেখানেই মালিকরা বসে। সেই কারখানা দেখে মানুষে তো আঁতকে উঠবে। আমি যদি আজকে ইউরোপিয়ান চকলেট আনি, আমার নিজের ধারণা আমরা এখান থেকে চেষ্টা করে অনেক মিষ্টিও বিদেশে রপ্তানি করতে পারি, কিন্তু সেই কারখানার অবস্থা দেখলে ইউরোপ কেন ইজিপ্টের মানুষও সেটা খাবে না। প্রদীপ, তুমি বলবে, আমি এই একটু দর্শকদের জন্য তোমাকে ইন্টারভিউ করে বলি। আমার এক সম্পর্কে পুত্রবধূ আর কি, তিনি ভীষণ কলকাতাতে এসে আমাদের এই সন্দেশ খেয়ে আর কি, নরেন গুড়ের সন্দেশ খেয়ে শীতকালে খুব ভালো লেগেছিল। এক্স্যাক্টলি যে আজকে ওঠা কথাটা বললেন, যে খুব বড় বড় মিষ্টির দোকানে এই খালি হাত দিয়ে, যে হাত দিয়ে আমি এই গালে হাত দিচ্ছি, সেই হাত দিয়ে মিষ্টিটাকে ধরে বাক্সের মধ্যে ভরা হয়। এটা ইউরোপে, সারা পৃথিবীতে এটা গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড নয়। একটা খাবার জিনিস তৈরি হয়ে গেলে সেটাতে আর মানুষের হাত পড়বে না, সেটাকে হয় চিমটে দিয়ে ধরে, প্লাস্টিক দিয়ে কোনোভাবে সেটাকে স্পর্শ করতে হবে। আমাদের এখানে খুব তথাকথিত বড় বড় রিসোর্টে আমি দেখেছি যে ফিশ ফিঙ্গার, এই যে খুব আন্তরিকতার সঙ্গে হাত দিয়ে তুলে প্লেটে দিয়ে দিল, এগুলোতে ওরা চমকে যাবে। সেগুলোতে অনেকগুলো অভ্যাস পাল্টানোর ব্যাপারটা আমাদের বোধহয় আছে। প্লিজ বলো। সুতরাং এই যে খাবারের ব্যাপারে যে রপ্তানির এই কারখানাগুলিতে পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের প্রচুর পরিকাঠামো তৈরি করতে হবে। ফাইটোস্যানিটারি স্ট্যান্ডার্ডস, হিউম্যান কন্ট্যাক্ট, মানে মানুষের হাতের ছোঁয়া, কোথায় জল আছে, কর্মচারীদের জন্য কি রকমের বাথরুম আছে, তাদের হাত পরিষ্কার করবার জন্য তারা কি রকম স্যুট পরে কাজ করছে, তাদের কতটা মাথার চুল বলো ইত্যাদি জিনিসগুলি কতটা খাবারের প্রোডাকশন লাইনে আসছে, আমাদের এই ক্ষেত্রে কিন্তু পরিকাঠামো তৈরি করতে হবে। আমরা জানি পশ্চিমবঙ্গ একটা আশ্চর্য রাজ্য, যেখানটাতে দুধ যেটা আসে পশ্চিমবঙ্গে এবং যা উৎপাদন হয় তার 75% আমরা ভ্যালু এডিশন করি। অন্য রাজ্যে হয় না, অন্য রাজ্যে কাঁচা দুধ খায়, আমরা কিন্তু 75% এই ফুড সেগমেন্টে ভ্যালু এডিশন করে বিক্রি করি। ছানা তৈরি করি, ক্ষীর তৈরি করি, সন্দেশ তৈরি করি, রসগোল্লা তৈরি করি, লেডিকেনি তৈরি করি, দই, রাবড়ি, রসমালাই ইত্যাদি ইত্যাদি। সকাল সকাল খিদেও পেয়ে গেল সেই সব বলে, যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু পরিকাঠামোয় প্রচুর টাকা লাগাতে হবে। সে হোজিয়ারি সেক্টরেই হোক, চায়ের ক্ষেত্রেই হোক, যেটা বললাম না, ছোট চায়ের কারখানা, আমি আশ্চর্য হয়ে গেছি। পরের পর আমি ভাবছি ওগুলো গাড়ির গ্যারেজ, ওমা গিয়ে দেখি দুটো মেশিন বসানো, একটা প্যাকেজিং মেশিন বসানো, চাষিরা এসে বড় বড় বস্তায় করে, ছোট চাষি
চায়ের পাতা দিয়ে গেছে, সেটা প্রসেস হয়। কেউ বলেছে 15 মিনিট গরম হাওয়ায় শুকোবেন, কেউ বলছে আপনি এটাকে 3 মিনিট শুকিয়ে দেবেন। আমার যারা কেনে তারা একটুখানি চায়ের ফ্লেভারটা পছন্দ করে, তারা সবুজ সবুজ ভাব পছন্দ করে। কেউ বলেছে আপনি অমুক কেমিক্যাল দিয়ে ট্রিট করে দেবেন, এটা যাতে রূপলি চা হয়ে যায়। এখন জানো তো, এই সিলভার টি খাওয়াটা একটা বাতিক হয়েছে, মানে ভীষণ রকমের এটা সিলভার টি, বাবল টি, লাটে, সবগুলো। তো এই পরিকাঠামোগুলোর উপরে যে টাকা লাগাতে হবে, এই পরিকাঠামোর উন্নতিটা, যেটা উৎপাদনের পরের স্টেজ, প্রি ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ, প্যাকেজিং। আমরা কিন্তু ইউরোপে 1 ইউরোরও মাল রপ্তানি করতে পারবো না এগুলি যদি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্টেড না হয়। এবং সেই ইমপ্লিমেন্ট করবার জন্য আমাদের হয়তো ইউরোপ থেকে বা ভারতবর্ষের অন্য জায়গা থেকে বা পশ্চিমবঙ্গ থেকেই কিছু মেশিন এসে বসাতে হবে, সেটার পরিবর্তন করতে হবে, সেটাতে পরিষ্কার এক্সস্ট সিস্টেম, এয়ার হ্যান্ডলিং বলে এটাকে, মানে হাওয়াটা ভেতরে যে বায়ু থাকবে সেটা যাতে পরিষ্কার, এগুলি সব করতে হবে। এটা আমাদের এক্সপোর্টারেরা জানে। জয়ন্ত যে কথাটা বললো, যে ব্যবসা করছে সে খুব ভালোভাবে জানে কি করে করতে হয়। আমাদের এখানে অনেক সুবিধে আছে, জলের অভাব নেই, বিদ্যুতের অভাব নেই, কর্মচারীর অভাব নেই, এবং আইডিয়ারও অভাব নেই। কিন্তু এই পরিকাঠামো তৈরিটার জন্য প্রধান যেটা দরকার, সরকার যেন একটুখানি নবান্নতে বসে খবরের কাগজ পড়েন, তাহলে চাকরিগুলোও হবে। আর এদের ক্ষেত্রে কোন রকমের এই নাক গলানোটা হবে না। ওই কেউ বলবে না যে আপনি সন্দেশের নতুন মেশিন বসালেন, তাহলে 10টার মধ্যে একটা করে সন্দেশ কিন্তু একটু ক্লাবে পাঠিয়ে দিতে হবে, এই কথাগুলি উঠুন। সাধারণত তারা সন্দেশ খান না, ডায়াবেটিস সবাই ভোগে, কিন্তু তাও আমি বললাম কি, এই পরিকাঠামোর ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিশাল রকমের ইনভেস্টমেন্ট হবে, এবং এই ইনভেস্টমেন্টটা যাতে স্মুথলি হয় সেইটার জন্য যা কিছু করা দরকার, সেইটাই আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ। থ্যাংক ইউ প্রদীপ। অনুষ্ঠান শেষ করব। জয়ন্ত যদি শেষ কথা কিছু বলার থাকে জয়ন্তর থেকে 1 মিনিট শুনতে চাইবো। আসলে প্রদীপ যেগুলো বললো না, আমি সেরকম বাংলা একটা কথা আছে খুব সুন্দর এবং খুব এক্ষেত্রে সুপ্রযোজ্য প্রবাদ বাক্য, ভিক্ষে চাই না মা, কুকুর সামলাও। ইন্টারভেনশন বন্ধ করো, ঘর থেকে কিছু চাই না। সেটাই, সেই কথাটা কি আমাদের সরকার শুনবেন? তাই না? জয়ন্ত জাস্ট যদি কিছু বলো আমি প্রোগ্রাম শেষ করবো। আশা করি, কারণ তারা যদি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে এতদিনে যে কি অ্যাকচুয়ালি হোয়াট এলস বেঙ্গল। তবে আরেকটা জাস্ট যেতে যেতে একটাই কথা বলবো, যে ডিফেন্স ইন্ডাস্ট্রির কথা আমি শুরু করেছিলাম। পশ্চিম সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ডিফেন্স ইন্ডাস্ট্রিজ ভারতবর্ষের আছে, সেগুলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের আন্ডারে ছিল। এখন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ভেঙে দিয়ে বিভিন্ন কোম্পানি করে দিয়েছে, তো জানি না ইছাপুর কার আন্ডারে বা কাশীপুর কার আন্ডারে। কিন্তু এইগুলোর যদি ঠিক করে আরো আধুনিকরণ করা হয়, আধুনিক বানানো হয়, তাহলে কিন্তু এইগুলোই একটা বিরাট বড় এক্সপোর্ট হাব হয়ে যেতে পারে বাংলার এবং ভারতবর্ষের জন্য। নিশ্চয়ই আশা করি এটা নিয়ে চিন্তা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জয়ন্ত। ধন্যবাদ জয়ন্ত, ধন্যবাদ প্রদীপ, ধন্যবাদ আমাদের Thank you, দর্শকদের এই অনুষ্ঠান শোনার জন্য। আশা করি অনেক এই অনুষ্ঠান থেকে যে বার্তাটা আমরা দিতে চাইছি সেটা যথাস্থানে ঠিক সময়ে পৌঁছবে। এবং ওই এক কথায় বলতে গেলে ওটাই, বিরাট সুযোগ এসেছে। আমি শুধু বাংলার কথা বলছি, সারা দেশের কথা বলছি না। বাংলার সামনে বিরাট সুযোগ এসেছে। এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের প্রশিক্ষিত হতে হবে, এবং আমাদের সরকারকেও যথাযথভাবে ব্যবস্থা নেওয়া বা অব্যবস্থা বন্ধ করতে হবে। ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। ধন্যবাদ।